হিংসার গণতন্ত্রে ব্যালটে রক্ত সমুদ্রের ছাপ। আজকে নির্বাচন আসলেই পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত হয়ে ওঠে, পশ্চিমবঙ্গের মানুষ ভীত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো যে নির্বাচনগুলো এমন করে করা হয়, শাসক দল প্রচুর হিংসার আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে মানুষের উপর আক্রমণ চালায়। মানুষ যাতে তাদেরকে ভোট দেয়, আর যদি ভোটও না দেয় অন্তত তাদেরকে তাড়িয়ে দেওয়া যায়, দিয়ে ব্যালটে ছাপ্পা ভোট মারা যায়। এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমার নিজেরই গ্রাম। আমি কলকাতায় প্রায় 60 বছর আছি। তার আগে আমার গ্রামের বাড়ি বসিরহাটের বলদেবতা। সেই গ্রামে গতকাল ভোটই হয়নি, অথচ ব্যালট চলে গেছে বাক্স ভর্তি হয়ে। তার কারণ কি? লোক লাইনে দাঁড়িয়েছে ভোটের প্রায় আধ ঘন্টা আগে থেকে। 100 প্রায় মহিলা, 100 প্রায় পুরুষ। এবার যখন 7টা বাজলো, লোক সব গেটের ধারে চলে গেল। যেই গেটের ধারে চলে গেল, ওদের কিছু চেনাশুনো লোক, এদের সঙ্গে তৃণমূলের আর কি ওই গুন্ডা প্রকৃতির লোক, তারা এদের সঙ্গে দুটো একটা বিতর্ক জড়িয়ে দিল। বিতর্ক জড়িয়ে দিলে ঠেলাঠেলি শুরু করে দিল। এই ঠেলাঠেলি যখন শুরু করে দিল, তখন কি হলো যে মানুষ, গুন্ডারা এবার এসে গুন্ডারা যোগ দিল, আরও বেশি ঠেলাঠেলি এবার ওই বলদেবতার মানুষ জীবনে হিংসা দেখেনি। কারণ এই স্বাধীনতার পরে যত ভোট হয়েছে, তত ভোটে কোনোদিনই গণ্ডগোল হয়নি। একটা তর্ক বিতর্ক হয়তো হয়েছে, সে স্বাভাবিক, কিন্তু গণ্ডগোল হয়নি, ভোট নির্বিঘ্নে হয়েছে। আর এইবার যখন গণ্ডগোল হলো, হিংসা হলো, তখন মানুষ ভয়ে পালিয়ে গেল। তারা আর সহ্য করতে পারলো না, ভয়ে পালিয়ে গেল। সারা দিন আর তারা আসেনি। এরপরে কেন্দ্রীয় বাহিনী আসবে। এদের ওই চালাকিটা ওইখানে, যে কেন্দ্রীয় বাহিনী আসবে, থাকবে, সব কাজ হয়ে গেল। যেমন আমাদের এখানে দাঙ্গা লাগে, দাঙ্গার সময় পুলিশ আসে না, দাঙ্গার সময় ওই কেন্দ্রীয় বাহিনী আসে না, দাঙ্গা হয়ে সব কিছু লুটতরাজ হয়ে যাওয়ার পরে আসে। ঠিক এটাও ঠিকঠাক আছে। তো যে বলদেবতা গ্রামে কোনোদিনই হয়নি হিংসা, তাতে এবার হিংসা হয়েছে। তাহলে এবারের নির্বাচন থেকে আপনারা বুঝুন যে কত কী হয়েছে। গতবারে আমার ওই নির্বাচনের উপরে পঞ্চায়েত নির্বাচনের একটা বই আছে, যে গণতন্ত্রের মমতার গণতন্ত্রের প্রহসন এবং সন্ত্রাস। তো সে বইয়ে মোটামুটি আমরা যা হিসাব করে দেখেছিলাম 100-র মতো লোক মরেছে। এবার তার চেয়ে অনেক বেশি লোক মরবে বলে মনে হচ্ছে। পিরিপোল যে মনোনয়ন হয়, তাতেই তো প্রায় 20-22 জন মরেছে। আর আজকের বড় বড় খবরের কাগজের এই খবর অনুযায়ী 17 জন মরেছে, কিন্তু এটা তা নয়, তার থেকে অনেক বেশি সংখ্যায় মরেছে। সেগুলো সব রিপোর্টে আসেনি। তো এইভাবে যদি হতে থাকে, তাহলে কি হবে? গণতন্ত্রের ভবিষ্যৎ কি? মানুষ কি চাইবে যে আর ভোট হোক, নির্বাচন হোক? হ্যাঁ, চাইবে, একদল লোক চাইবে, যারা ক্ষমতালোভী, যারা ক্ষমতার জন্যে হিংসা ছড়ায়, তারা চাইবে। তারা ক্ষমতায় বসে থেকে মানুষের উপরে নির্যাতন করবে, মানুষের উপরে হিংসা চালাবে এবং মানুষকে সন্ত্রস্ত করে রাখবে, এবং সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে। তো গণতন্ত্র মানে তো তা নয়। গণতন্ত্র ছিল ডেমোক্রেসি অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল অ্যান্ড ফর দ্য পিপিল। মানে মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে গণতন্ত্র। আর এখন পশ্চিমবঙ্গ রাজ্যে যা দাঁড়িয়েছে, আমি অন্য রাজ্যের কথা বলছি না, অন্য রাজ্যে অনেক ভালো ভোট হয়। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা হলো যে গণতন্ত্র মানে মানুষকে মেরে তুমি ক্ষমতা দখল করো, যখন, এবং মারার কখন দরকার হয়? যখন তার এটা কমে যায়, তার জনপ্রিয়তাটা কমে যায়। তা মমতার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে।
এবং তার জন্যই তার হিংসার আশ্রয় আরও নিতে হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে তার গণতন্ত্রে মানুষের আস্থাও কমে যাচ্ছে। কিন্তু শাসক দলের যারা সমর্থক বা যারা ওই নিচের স্তরে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, যারা মেরে ধরে খাবে, তারা সমর্থন করে এই হিংসাকে সমর্থন করে তাদের যে ক্ষমতা, তাদের যে গণতান্ত্রিক ক্ষমতা টিকিয়ে রাখার এবং যে গদিতে বসে থাকার মেয়াদ, সেটাকে বেশি করার জন্য তারা হিংসা ছড়ায়। একের পর এক নির্বাচনে এইভাবে হিংসা ছড়িয়ে তারা মানুষকে হচ্ছে একেবারে মানুষকে অমানসিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো এইভাবে রাজতন্ত্র ছিল এক, যেখানে রাজার ইচ্ছায় সব কাজ করতে হতো। হয়তো রাজার পরামর্শদাতা ছিল, অনেক ভালো রাজাও ছিল যারা ভালো পরামর্শ নিতেন, আবার অনেক এমন রাজা ছিলেন যারা তাদের পারিষদবর্গের পরামর্শ নিয়ে যে কাজ করতো তারা সেটা মানুষের একেবারে অকল্যাণ এবং মানুষকে নিহত করতো। দরকার হলে যে কোনো মানুষকে যখন তখন তারা নিত। আজ গণতন্ত্রে তাই হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রে যখন তখন যাকে তাকে নিহত করা হয় ইচ্ছা হলে। আর তোমার মনোনয়ন করতে দেবো না, তুমি কি করবে? করো যদি এই বন্দুকের গুলি খাও, বাস গুলিতে তাকে শেষ করতে দাও। সে যদি জিদ ধরে। গতবার আমি আমার পাশের গ্রামের আর একটা কথা বলি, যে গ্রামে আমি পড়েছি, ভেবিয়া হাই স্কুল, সেই হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মণি মুখার্জির ছেলে শক্তি মুখার্জি, সিপিএমের একজন মানে মহকুমা বেসিক বড় নেতা, তার নামও আছে মোটামুটি সারা পশ্চিমবাংলায়। তো ও শক্তিদা ওই দাঁড়িয়েছিল এতে, আমাদের 2-1 ক্লাস ওপরে পড়তো, তাই আমরা শক্তিদা বলতাম। শক্তিদা দাঁড়িয়েছিল ওই জেলা পরিষদ ভোটে। সেই জেলা পরিষদ ভোটে যখন দাঁড়িয়ে এবার ওর কলকাতায় জানাশোনা আছে, কলকাতায় চলে এসেছিল। তখন এরা ফোন করে শক্তিদাকে বলছে, তৃণমূলের লোকজন, যে আপনি দাদা মনোনয়নপত্র তুলে নেন। তো বলছে, না মনোনয়নপত্র ভোটে লড়াইয়ের জন্য মনোনয়ন না, আপনার মনোনয়নপত্র তুলতে হবে। বলে কেন? মনোনয়ন না তুললে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বলি কী হবে? তাহলে আপনার এই বাড়িটা ভেঙে ফেলে দেবো আমরা। তো বলছে ঠিক আছে, আমার বাড়িটা ভেঙে তোমরা আমার বাড়ির সামনে যে পুকুর আছে এই পুকুরে ফেলে দাও, পুকুরটা বুঝে যাক। তো যখন দেখলো এই ওষুধে কাজ হলো না, তখন ওরা আবার অন্য ওষুধ প্রয়োগ করলো। কী ওষুধ? এইবার ওর শ্বশুরবাড়িও ওই কাছাকাছি, শ্বশুরবাড়ির লোকজনদের সন্ত্রস্ত করতে লাগলো। তাদের উপর বললো, যদি তোমাদের জামাই যদি ভোট থেকে না ওঠে, যদি নমিনেশন তুলে না নেয়, তাহলে আমরা কিন্তু তোমাদের মারব। এইবার এরা তো তার নেতা নয়, সাধারণ মানুষ বেশি ভীত হয়। তখন জামাইয়ের কাছে ফোন করছে যে, বাবু তুমি নমিনেশন তুলে নাও না তো আমাদের জীবনটাও থাকবে না। তুমি নাই বড় নেতা, হয়তো এখান থেকে সেখান থেকে বেঁচে যাবে, কিন্তু আমাদের জীবনগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন শক্তিরা বাধ্য হয়ে ওই নমিনেশন পত্র তুলে নিয়ে। গতবার মনে আছে তো, গতবার প্রায় 80% তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। সেটা ওইভাবে নমিনেশন পত্র দাখিল করতেই দেয়নি। আমার বাড়ির পাশের আরও একটা ঘটনা আমি জানি, যে সেই লোকটা নমিনেশন পত্র দাখিল করে বাড়িতে ছিল। রাত 10টার সময় 8-10 জন তৃণমূলের গুন্ডা গিয়ে বন্দুক ধরে বন্দুক ধরে তাকে বললো যে তুমি নমিনেশন তুলে নেবে? বলে না। বললো না তাই গুলি খাও। তখন বাধ্য হয়েছে নমিনেশন, ওরা যে কাগজ লিখে নিয়ে গেছে সেই জায়গায় নমিনেশনকে প্রত্যাহার করে নিলাম। এইরকম অত্যাচার চালিয়ে তারা নির্বাচন চালিয়ে যাচ্ছে। তো এতে যদি একটা মানুষকে এই নির্বাচন কীভাবে হচ্ছে, একটা নির্বাচন পর্ব, একটা মনোনয়ন পর্ব, একটা নির্বাচন পর্ব, তারপর নির্বাচন পরবর্তী আরও 2 দিনের পর্ব, যে রেজাল্ট ফলাফল বেরোবে, তারপরে গঠন হবে তোমার পঞ্চায়েতের
প্রধান এবং কমিটি গঠন হবে। এই পর্যায়ে আরও কত লোক মরবে তার কোনো ঠিক নেই, এটা মানুষের হিসাবের বাইরে। এই রাজনৈতিক হিংসা চালিয়ে এইভাবে যদি ভোট হতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ একদিন অন্ধকারে ভেসে যাবে এবং দেখা যাবে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র তো নেই। গণতন্ত্রের এটাকে আজকে কেন যে এটা কি দেখতে পাচ্ছে না মিডিয়া কি ওইসব খবরগুলো পায় না যে বলদেবতার মতো জায়গায় মোটে ভোট হতেই দেওয়া হয়নি, সকাল থেকে একটা ব্যালটও ছাপ মারতে দেওয়া হয়নি, তো সেটা দেখতে পাচ্ছে না, মিডিয়ায় সেটা খবর আসে না, বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য নির্বাচন কমিশন সেগুলো দেখতে পায় না, তো দেখতে পায় এখন। কিন্তু এইভাবে কি ভোট হয়? সে একজন বলে বাংলাদেশি, সে তর্ক করছিল, এটা হয় নাকি, বলে হয় হয় তোমরা জানতে পারো না, সেই তাই আমরা জানতে পারি না সেটাও কি হচ্ছে। সব এইভাবে মানুষকে মানে করে বোকা বানিয়ে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রও শেষ করে দেওয়া হচ্ছে। আমার যা অভিমত তা হলো যেই গণতন্ত্র যেন নিঃশেষ হয়ে যায়, এই গণতন্ত্র যেন কবরস্থ করা হয়, এই গণতন্ত্র যেন নিঃশেষ করে দেওয়া হয়। আমরা প্রকৃত গণতন্ত্র, যে গণতন্ত্রের কথা সংবিধানে বলা হয়েছে, যে গণতন্ত্রের কথা আমাদের বড় বড় মানুষেরা বলে গেছে, যে গণতন্ত্রের কথা মানুষের উপকার করে, অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, অন্তত পশ্চিমবঙ্গে। এই পর্যন্ত কমিউনিট হয়েছে। কমিউনিটি হয়েছে। তুমি বলো বেশি হলে মানুষ দেখতে চায় না। দেখছে তো এই যে কথা হলো আমরা বললাম, ওটা ওরা আর শুনতে পাচ্ছে নাকি? তো এই গণতন্ত্র যদি এইভাবে চলতে থাকে, আমার কথা হলো যে গুন্ডা রেডি করে রাখা হয়। কি করে? যে গোষ্ঠী যেমন একটা বাহিনী থাকে, আমরা বলি কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোট এবার ভালো হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথায় বসে আছে? পরে জানা গেল কেন্দ্রীয় বাহিনীকে বারারহাটে বসিয়ে রাখা হয়েছে, সেখানে ভালো ভালো খেতে দেওয়া হচ্ছে, মদ দেওয়া হচ্ছে, তারা খেয়ে। আর সেনাবাহিনীতে জানেন মদ ফদ দিলে কত খুশি তারা, সেখানে তারা বসে ভালো ভালো খাচ্ছে, সরকারি খাওয়া আর মদ খাচ্ছে। আর একটা জিনিস হলো, আর এরা কি করছে, এরা এক একটা এলাকা তৃণমূলের নেতারা গুন্ডা বাহিনী মানে জোগাড় করে রাখছে, সেগুলো হলো গুন্ডা বাহিনী। হ্যাঁ, ও 50-100 করে গুন্ডা বাহিনী জোগাড় করে রাখছে, উইথ আর্মস, মানে অস্ত্রশস্ত্র নিয়ে। এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা যে করছে, থাকছে। কংগ্রেস আমলে প্রথমত হলো কোনো কিছু মানে এই যে পঞ্চায়েতই ছিল না কংগ্রেস আমলে কোনো পঞ্চায়েতই ছিল না। কংগ্রেস তখন আরও স্বৈরতান্ত্রিক ছিল, কিন্তু ভোট কেন্দ্রিক রাজনৈতিক মানুষ মরত না। হ্যাঁ, এইটা হলো কথা। আর সেখানে তো পঞ্চায়েত ছিলই না, আমি বলেছি। আর পঞ্চায়েতটা আইন ছিল 1952 সালে পঞ্চায়েত রাজ আইন করা হয়েছিল, কিন্তু কংগ্রেস ইচ্ছা করে চালু করেনি। কারণ কংগ্রেস কি করতো, ওই যে পঞ্চায়েতের একটা সেক্রেটারি নিযুক্ত করত, সেটা হলো বেতনভোগ কর্মচারী, আর একজন পঞ্চায়েত প্রধান বলে এমনি রেখে দিত। এই দুজন মিলে চালাতো, তার আর কোনো কমিটি ছিল না। এই দুজন মিলে ওপর মহলের পরামর্শ মতো, ওপর মহলের নির্দেশ মতো তারা চালাতো। এইবার এই পঞ্চায়েত, এবার কংগ্রেস আমল চলে গেল, ছোট ছোট দুটো যুক্তফ্রন্ট সরকার এলো, তারাও কংগ্রেস ভেঙে দিল। এইবার যে 71-এর বা 77-এর নির্বাচন হলো, সেখানে কংগ্রেসের ভরাডুবি হলো, জিতলো বামফ্রন্ট সরকার।
বামপন্থ সরকার এসে ওই 52 সালের যে পঞ্চায়েত আইন যা এতদিন এরা চালু করেনি, ওরা 1 বছর পরে সেইটা চালু করলো। প্রথম পঞ্চায়েত নির্বাচন হলো বামফ্রন্টের আমলে, সম্ভবত 1978 সালে। সেই 1978 সাল থেকে এই পঞ্চায়েত নির্বাচন হতে থাকলো, মানুষ ভোট দিতে থাকলো। কিন্তু সেখানে অত পঞ্চায়েত রাজে হিংসা ছিল না, সেখানে প্রকৃত ভোট হতো। আমরাও যখন একেবারে কাঁচা বয়স, তখন ভোট দিতে গিয়ে দেখেছি যে কত সুন্দরভাবে মানুষ উৎসব মুখর হয়ে যেত। নির্বাচন আসলে মানুষ উৎসব মুখর, উৎসব করতো, কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, কেউ পিকনিকের মতো করতে যেত, ভোট দিতে যাচ্ছে। ভোট মানে উৎসব ছিল। ফলে সেখানে রাজনৈতিক হিংসা একেবারে যে হতো না তা না, হয়তো খুব কম 2-4 জন লোক মরত এরকম। তারপরে এইটা আরও বেশি বামফ্রন্টের সেই দিকটায় এসে হয়তো কিছুটা শুরু হয়েছিল। কারণ হিংসা কখন করতে হবে আপনাকে? যখন আপনার জনপ্রিয়তা কমে যাবে, অথচ আপনি গদিতে বসে থাকতে চান। হ্যাঁ, যা বিদেশে বা অন্য রাজ্যে হয় না। আমার জনপ্রিয়তা কমে গেলে আমি কি করব? আমি ছেড়ে দেবো গদি। কিন্তু আমাদের রাজ্যের নেতারা জনপ্রিয়তা কমে গেলেও জোর করে থাকবে, মানুষকে মেরে থাকবে, মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে গদিতে বসে থাকবে। এইভাবে তারা আসছে। তাই মানে বামফ্রন্টের শেষ দিকে কিছুটা ওই রাজনৈতিক গণহত্যা হলেও, এই রাজনৈতিক হত্যা, গণহত্যা বলা যাবে না, রাজনৈতিক হত্যা কিছু ঘটলেও তৃণমূলের জামানায় এসে একেবারে সেটা হয়ে গেল, গণহত্যার পর্যায়ে। সেটা ওই এই পঞ্চায়েত কেন্দ্রিক হত্যা নয়, সেটা সারা বছরের যে হত্যা, সেটা ছিল মানে বামফ্রন্ট এসেছিল মানে যে জমিদার গ্রুপের বিরুদ্ধে। জমিদারি আইন বিলুপ্ত হয়ে গেল, কংগ্রেস বিলুপ্ত করে দিল কেন্দ্র থেকে। তবু এখানে জমিদারদের মতোই ক্ষমতা ভোগ করত, আর এদের ওপরে অত্যাচার করত, গরিব মানুষদের ওপরে। সেই যে লড়াই, সেই লড়াই বা স্বাভাবিকভাবে সেই লড়াইয়ে গরিব মানুষরা বেশি মরত, কারণ এদের অস্ত্রশস্ত্র বেশি, আর গরিব মানুষদের অস্ত্রশস্ত্র নেই, গরিব মানুষদের প্রস্তুতি নেই, গরিব মানুষদের ট্রেনিং নেই। তারা যখন লড়াই করতে যেত তারা মরত বেশি। পরিসংখ্যান, ওই জন্যই পরিসংখ্যান বেশি। কিন্তু সেটা এখনকার এই পঞ্চায়েত কেন্দ্রিক মৃত্যু নয়, সারা বছর ধরে যে রাজনৈতিক হত্যা, সেই রাজনৈতিক হত্যা যদি এখন ধরা হয়, তাহলে মমতার আমলে অনেক বেশি হচ্ছে। সারা বছরের রাজনৈতিক হত্যা যদি ধরা হয়, শুধু পঞ্চায়েত কেন্দ্রিক না। কিন্তু পঞ্চায়েত ভোটে কখনো এই মমতার মতো মরিনি কোনো আমলেই না। কংগ্রেস আমলে তো ভোটই হয়নি পঞ্চায়েতে, সিপিএমের আমলে শুরু হলো, কিন্তু সেখানেও এত লোক মরিনি। তুমি যেটা বলতে চাইছো সেটা হলো যে সারা বছরের যে রাজনৈতিক হত্যা, সে রাজনৈতিক সংঘর্ষ বলে ওই এর একটা বই আছে, নাম ভুলে যাচ্ছি, বিখ্যাত লোক, ওই মানবাধিকার কর্মী যে সুজাত ভদ্রের বই আছে রাজনৈতিক, তাতে দেখিয়েছে যে কোন সালে কত হত্যা হয়েছে টোটাল দিয়ে, কত লোক, এবং কোন পার্টির মৃত্যু হয়েছে, এবং সেখানে উদ্ধৃতি দিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের এই কোন কাগজ থেকে তিনি রিপোর্টটা নিয়েছেন। এইভাবে এই হলো ব্যাপার।